আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এরশাদুর রহমান, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। ঘরে থাকুন, নীরবে থাকুন, করোনা থেকে দূরে থাকুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সামনে মনোবিজ্ঞান বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের প্রেষণাতত্ত্ব বিষয়ের লেকচার নাম্বার 2 শিরোনাম হচ্ছে প্রেষণার পরিমাপন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা পূর্ববর্তী ক্লাস অর্থাৎ লেকচার 1 ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সামনে লেকচার 2 উপস্থাপন করছি। আপনারা সবাই মনোযোগী হয়ে ক্লাসটি করবেন বলে আমি বিশ্বাস করি। মেজারিং মোটিভেশন। প্রশ্ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এটিকে কোনো একটি নির্দিষ্ট স্কেলের মাধ্যমে পরিমাপন করা যায় না। এই অধ্যায়ে আমরা প্রশ্ন পরিমাপের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করব। কেননা প্রতিনিয়ত প্রশ্ন সম্পর্কে নিত্য নতুন ধারণা প্রবর্তিত হচ্ছে এবং সেগুলো পরিমাপনে নতুন নতুন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। আর এই সকল পদ্ধতিসমূহ মূলত ক্ষেত্র বিশেষে পরিবর্তিত হয়। তাছাড়াও প্রশ্নার পরিমাপন প্রক্রিয়াটি একটি চ্যালেঞ্জের বিষয়, কেননা বিভিন্ন উপাদানের প্রতি ভিন্ন ভিন্ন মনোভাব পোষণ করে। ক্রাইটেরিয়ন মেজারিং মোটিভেশন, প্রেষণা পরিমাপনের নির্ণায়ক। আমরা এখন জানব যে প্রেষণা পরিমাপনের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রেষণা পরিমাপ করব বা করি। প্রেষণা পরিমাপের নির্ণায়ক বা ক্রাইটেরিয়ন হচ্ছে, এক হচ্ছে আত্মকর্ম কার্যক্ষমতা, পরিবর্তনের জন্য দৃঢ় প্রত্যয়, নতুন পরিবেশের সাথে অভিযোজনের ক্ষমতা বা সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের সামঞ্জস্যতা, লক্ষ্য এবং মূল্যবোধ। ক্রাইটেরিয়ন মেজারিং মোটিভেশন আমরা প্রথমে আসি, একটু বিস্তারিত ব্যাখ্যা করি। আত্মকার্যক্ষমতা সেটা কি? আত্মকার্যক্ষমতা হচ্ছে প্রেষণা পরিমাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্ণায়ক, যে নির্ণায়কের মাধ্যমে খুব সহজেই প্রেষণা পরিমাপ করা যায়। কার্যক্ষমতা হলো একটি নির্দিষ্ট বিষয়ে, একজন ব্যক্তির কার্যক্ষমতা হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ব্যক্তি যে পরিমাণ কার্য সম্পাদন করতে পারে তার পরিমাণ বা শতকরা হার। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন ব্যক্তিকে যদি 10টা কাজ করতে দেওয়া হয়, সেই 10টা কাজের মধ্যে যদি নির্দিষ্ট টাইমে 10টা কাজ সম্পন্ন করে, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তির মানে নির্দিষ্ট টাইমে, অর্থাৎ 1 ঘন্টায় মনে করি আমরা যে 1 ঘন্টায় যদি 10টা কাজ করে দেওয়া হয়, 1 ঘন্টায় সে যদি 10টা কাজ সম্পন্ন করে, তাহলে বুঝবো ওই ব্যক্তির কাজের শতকরা হার হচ্ছে ঘন্টা 10, মানে 10টা কাজের সমপরিমাণ। একই পরিবেশে একই দক্ষতা সম্পূর্ণ একাধিক ব্যক্তির মধ্যে আত্মকার্যক্ষমতা যার বেশি, অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে যে সবচেয়ে বেশি কাজ করতে পারে তার আত্মকার্যক্ষমতা সবচেয়ে বেশি, তার প্রেক্ষিতে আমরা বলতে পারি তার প্রেষণার পরিমাণও বেশি। এই জন্য আত্মকার্যক্ষমতা প্রেষণার একটা নির্ণায়ক। পরিবর্তনের জন্য দৃঢ় প্রত্যয়। সংকটকালীন সময়ে নির্দিষ্ট কিছু মানুষের জীবনে সংকটকালীন মুহূর্ত আসে, যে সংকটকালীন সময়ে যে পরিবর্তিত পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশেও একজন ব্যক্তি কতটুকু আত্মপ্রত্যয় থাকতে পারে, সেই আত্মপ্রত্যয়ের ভিত্তিতেই একজন ব্যক্তির প্রেষণা পরিমাপ করা যায়। এটা হচ্ছে পরিবর্তনের জন্য দৃঢ় প্রত্যয়। যার সংকটকালীন মুহূর্তে দৃঢ় প্রত্যয়টা বেশি, তার প্রেষণার পরিমাণটা বেশি, আর যার দৃঢ় প্রত্যয় কম, তার প্রেষণার পরিমাণটা কম। নতুন পরিবেশের সাথে অভিযোজনের সক্ষমতা। দৈনন্দিন জীবনে নিত্য নতুন পরিবেশের সাথে আমাদের সম্মুখীন হতে হয়। সেই নিত্য নতুন পরিবেশের সাথে একজন ব্যক্তি কত দ্রুত অভিযোজন করতে পারে, তার ভিত্তিতেও একজন ব্যক্তির প্রেষণা পরিমাপ করা যেতে পারে।
কারো কারো একটা নির্দিষ্ট পরিবেশে, নতুন পরিবেশে গিয়ে অভিযোজন করতে সময় লাগে একটু বেশি। আবার অনেকেই আছেন যাদের তুলনামূলক সময় কম লাগে। কাদের সময় কম লাগে? যাদের প্রেষণার পরিমাণটা একটু বেশি। প্রেষিত ব্যক্তি সবসময় যে কোনো পরিবেশে দ্রুত অ্যাডজাস্ট করতে পারে। এই জন্য বলা হচ্ছে নতুন পরিবেশের সাথে অভিযোজনের সক্ষমতা থেকেও আমরা প্রেষণা নির্ণয় করতে পারি। সিদ্ধান্ত গ্রহণের সামঞ্জস্যতা। একজন ব্যক্তি ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরিবেশ উপযোগী, কিন্তু সারাদিন বা সারা বছর যে সিদ্ধান্তগুলো সে নিয়ে থাকেন, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটা সামঞ্জস্য আছে কিনা। যদি সামঞ্জস্য থাকে, একজন ব্যক্তি দ্বৈতমুখী আচরণ করতে পারে না। তার আচরণ সকল সিদ্ধান্ত যদি সামঞ্জস্যপূর্ণ, তাহলে সেই সামঞ্জস্যতার ভিত্তিতে একজন ব্যক্তির প্রেষণা আছে বলে আমরা মনে করতে পারি। লক্ষ্য। লক্ষ্য প্রেষণার একটা নির্ণায়ক। ব্যক্তির আচরণ লক্ষ্যভূমিক হতে হবে, কারণ আমরা জানি উদ্দেশ্য দ্বারা প্রণীত হয়ে ব্যক্তি লক্ষ্যের দিকে ধাবিত হয়। লক্ষ্য অর্জনই প্রেষণার সর্বোচ্চ, লক্ষ্য অর্জনই হচ্ছে প্রেষণার সর্বশেষ ধাপ, যার মাধ্যমে একজন ব্যক্তির প্রেষণা নিবৃত্ত হয়। লক্ষ্যাভিমুখী আচরণের মাধ্যমেই বোঝা যাবে একজন ব্যক্তির ভিতরে প্রেষণা আছে কিনা। আচরণ যদি বিক্ষিপ্ত হয়, তাহলে তার প্রেষণা সঠিক নয়। একজন ব্যক্তি যদি আচরণ তার লক্ষ্যাভিমুখী করে, নির্দিষ্ট আচরণ করে, সেই আচরণের প্রেক্ষিতে আমরা বলতে পারবো, বুঝতে পারবো যে ব্যক্তির ভিতরে প্রেষণা আছে। এজন্য লক্ষ্য একটা প্রেষণার অন্যতম ক্রাইটেরিয়ন বা নির্ণায়ক। মূল্যবোধ। মূল্যবোধের প্রেক্ষিতে ব্যক্তি ভেদে প্রেষণার কম বেশি হয়। যে যে মূল্যবোধের অধিকারী, তার আচরণের মাধ্যমে সেই ধরনের কার্যাবলী সম্পাদিত হবে। আচরণ দেখে বোঝা যাবে কি কোন মূল্যবোধের অধিকারী। আমরা জানি যে অনেকগুলো মনোভাবের, একাধিক মনোভাবের সমষ্টি হচ্ছে মূল্যবোধ। এক একটি মূল্যবোধ, সেই মূল্যবোধ দ্বারা ব্যক্তির আচরণ নির্ধারিত হয়। তো মূল্যবোধের পিছনে কাজ করে প্রেষণা। এজন্য মূল্যবোধ একটা প্রেষণার গুরুত্বপূর্ণ নির্ণায়ক। এরপর আমরা আসি, আশা করি তোমরা সবাই ক্রাইটেরিয়ন মেজারিং মোটিভেশন বুঝতে পেরেছো। এখন আমরা আসি মেথডস অফ মেজারিং মোটিভেশন। এতক্ষণ আমরা জানলাম ক্রাইটেরিয়া মানে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একজন ব্যক্তির প্রেষণা আছে কি নাই তা বোঝা যায়, সেগুলো হচ্ছে ক্রাইটেরিয়ন। আর মেথডস অফ মেজারিং, একজন ব্যক্তির প্রেষণা আছে, কতটুকু আছে, কেমন পরিমাণ আছে তা নির্ণয় করার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে মেথডস অফ মেজারিং মোটিভেশন, প্রেষণা পরিমাপনের পদ্ধতি। আমরা জানি পদ্ধতি কি, যে প্রেষণা একটি মানসিক প্রক্রিয়া। খেয়াল করি সবাই, প্রেষণা একটি মানসিক প্রক্রিয়া, যে কারণে এটি সরাসরি পর্যবেক্ষণ বা রেকর্ড করা যায় না। তাহলে প্রশ্ন হলে কিভাবে এটি আমরা পরিবহন করব? গবেষকগণ এটিকে অনেক সময় পর্যবেক্ষণযোগ্য জ্ঞানীয় বিষয়াবলীর পরিমাপনের মাধ্যমে করেছেন, আবার অনেক সময় আচরণের মাধ্যমে করেছেন, আবার অনেক সময় সাইকোলজিক্যালি ভাবে তাকে মেজার করেছেন, আবার অনেকেই প্রেষণাকে নির্ধারিত বিষয়ের পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থার মধ্যে তুলনা করেও পরিমাপন করেছেন। তো আমরা দেখব মেথডস কয়টি। তো প্রেষণা পরিমাপনের পদ্ধতিসমূহ হলো চারটি। জ্ঞানীয় ও আবেগীয় বনাম আচরণগত পরিমাপন, যেটাকে বলছি কগনিটিভ এন্ড এফেক্টিভ ভার্স বিহেভিয়ার মেজার। আরটা হচ্ছে ফলাফল ভিত্তিক বনাম প্রক্রিয়া ভিত্তিক পরিমাপন। তারপর হচ্ছে স্ব-রেটিং বনাম বহি-রেটিং পদ্ধতি, মানে সেলফ রেটিং ভার্স আউটসাইড রেটিং মেথডস। আর এনঅ্যাক পদ্ধতি, এনঅ্যাক মেথড। আমরা প্রত্যেকটা মেথড বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আসি কগনিটিভ এন্ড এফেক্টিভ ভার্স বিহেভিয়ারাল মেজার। তো জ্ঞানীয় এবং আবেগীয় ও আচরণগত পরিমাপন। জ্ঞানীয় অর্থাৎ স্মৃতি শক্তিমত্তা, বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ সক্ষমতা এবং আত্মপ্রত্যক্ষণের পরিমাপনের মাধ্যমে প্রেষণা পরিমাপ করা হয়। আবার অনুরূপভাবে আবেগীয় বিষয়সমূহ, যেমন ব্যক্তিগত অভিজ্ঞতা, এর মাধ্যমেও এই প্রেষণা পরিমাপ করা হয়। পরবর্তী সময় প্রেষণা পরিমাপনের জন্য বিভিন্ন আচরণগত বিষয় ব্যবহার করা হয়ে থাকে, যেমন কোন কার্য সম্পাদনের দ্রুততা, সঠিকভাবে নির্দিষ্ট সময়ের পূর্বে কার্য সম্পাদন ইত্যাদি প্রেষণা শক্তিমত্তা ইঙ্গিত করে। এরপরে আমরা আসি আউটকাম বাস প্রসেস বেসড মেজার। ফলাফল ভিত্তিক প্রেষণাকে বলা হয় ইট হ্যাজ বিন ডান, অর্থাৎ যে কাজটা অলরেডি হয়ে গেছে। যেমন 10টি কাজের মধ্যে একজন ব্যক্তি যদি ঠিকভাবে কাজটা 10টি করেছে কিনা, যেমন 10টির মধ্যে 10টি কাজ ঠিকভাবে করা হয়েছে। আর ফলাফল ভিত্তিক প্রেষণার সাথে বাহ্যিক উপকারিতা অর্থাৎ পুরস্কার সম্পর্কিত। প্রক্রিয়া ভিত্তিক প্রেষণাকে বলা হয় ডু ইট হ্যাপিলি, মানে ফলাফল ভিত্তিক হচ্ছে ইট হ্যাজ বিন ডান,
যে একটা নির্দিষ্ট সময় কয়টি কাজ করতে পেরেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ করতে পেরেছে কিনা। কিন্তু প্রক্রিয়াভিত্তিক যেটা, প্রক্রিয়াভিত্তিক প্রশ্নকে বলা হচ্ছে ডু ইট হ্যাপিলি অথবা ডু ইট রাইট। তার মানে একজন ব্যক্তি যে কাজটা করলো সেই কাজটা তিনি খুশি মনে করছেন কিনা, কাজটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা একটা। আর একটা বিষয় হচ্ছে ডু ইট রাইট, এবং সে কাজটা পারফরমেন্স করলো যে সে কাজটা সে সঠিক করেছে কিনা, কতটা সঠিক করেছে। কারণ কাজ একজন করতেই পারে, কাজটা করার পরে দেখা গেল কাজটা সঠিক না ভুল। কারণ আমার পরীক্ষা খাতা অনেকে সবই ফুল অ্যান্সার করে কিন্তু নাম্বার পায় 0। কারণ কি? সে ডু ইট রাইটলি, মানে রাইটলি সে করে নাই, লেখে নাই, যা মনে চাইছে তাই লিখেছে। কিন্তু যদি সঠিকভাবে করে সেটা হচ্ছে প্রক্রিয়াভিত্তিক মেজার, মানে কতটা সঠিকতার সাথে কাজটা করতে পেরেছে সেটা হচ্ছে এই প্রক্রিয়াভিত্তিক পরিমাপন। প্রক্রিয়াভিত্তিক প্রশ্ন লক্ষ্য নির্ধারক উপাদানের উপকারিতার সাথে সম্পর্কিত, এটি লক্ষ্য পূরণে কম গুরুত্ব দেয়। মানে নির্দিষ্ট টাইমের কাজ শেষ হলো কিনা এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে সে কাজটা সঠিকভাবে করতে পারলো কিনা, এটা হচ্ছে প্রক্রিয়াভিত্তিক মূল কাজ। এরপর আসি আমরা সেলফ রেটিং ভার্সেস আউটসাইড রেটিং মেথডস। একজন ব্যক্তির অভিমত নির্দেশের মনোবৈজ্ঞানিক পদ্ধতি হলো রেটিং স্কেল। রেটিং স্কেলে রেটিং দুইভাবে হতে পারে, একটা স্ব রেটিং পদ্ধতি আর একটা হলো বহি রেটিং পদ্ধতি। মানে হচ্ছে ব্যক্তি যখন প্রেরণার প্রশ্নমালা বা অনুসূচি নিজে নিজে রেটিং করে তখন তাকে বলা হয় স্ব রেটিং পদ্ধতি। আবার যখন বাইরের কোনো ব্যক্তি বা এক্সপার্ট কোনো ব্যক্তি, প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষক যখন ব্যক্তির অভিমত রেটিং করেন তখন তাকে বহি রেটিং বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ENAAC মেথড। সামাজিক প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নটি সাম্প্রতিককালে গবেষকদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন বা কৃতি পেশনা। ম্যাকলিল্যান্ড এবং অ্যাটকিনসন কৃতি পেশনা তত্ত্বের যুগ্ম প্রস্তাবক, তারা প্রথম উপস্থাপন করেন। তারপরেও গবেষণালব্ধ তথ্যের আলোকে এই তত্ত্বের বিকাশটা বেশি করেছেন, বিকাশ বলেন বিস্তার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছেন অ্যাটকিনসন। সুতরাং কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করার আকাঙ্ক্ষাকে কৃতি পেশনা বলে। আমরা কৃতি পেশনা বললাম কি, যে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করার আকাঙ্ক্ষাকে কৃতি পেশনা বলে। শিক্ষা, চাকরি, ব্যবসা, গবেষণা কিংবা শিল্প চর্চা প্রভৃতি কাজে ব্যক্তি যখন উদ্যোগী হন তখন তা সাফল্যের সাথে সম্পন্ন করার বা কোনো ব্যর্থতা যেন না আসে সেই চেষ্টার একটি প্রবণতা কাজ করে, এই প্রবণতাকে কৃতি পেশনা বলে। হেনরি মারে এই পেশনাকে নিড ফর অ্যাচিভমেন্ট মানে কৃতিত্বের চাহিদা হিসেবে আখ্যায়িত করেছেন, যার কারণেই এই পদ্ধতিকে সংক্ষিপ্ত আকারে বলা হয় ENAAC মেথড বা ENAAC পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এতক্ষণ যে পদ্ধতিগুলো আলোচনা করলাম এগুলোকে আবার ইন্ডিভিজুয়ালি বিস্তারিতভাবে আলোচনা করছি। মানে প্রথমে আসতেছি কগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ মেজার্স। জ্ঞানীয় অর্থাৎ স্মৃতি শক্তিমত্তা, বিভিন্ন বিষয় বিশ্লেষণ ক্ষমতা এবং আত্মপ্রত্যক্ষণের পরিমাপনের মাধ্যমে পেশনা পরিমাপ করা হয়। এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন কার্য সম্পাদনের লক্ষ্যসমূহ একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। লক্ষ্য অর্জনের সাথে সংশ্লিষ্ট জ্ঞানীয় ও আবেগীয় উপাদানসমূহ লক্ষ্য অর্জনে সহায়তা প্রদান করে অথবা এমন সকল উপাদানসমূহকে সক্রিয় করে যেগুলো লক্ষ্য অর্জনে বাধা প্রদান করে। জ্ঞানীয় ও আবেগীয় পরিমাপের উপাদানগুলো হলো, মানে জ্ঞানীয় এবং আবেগীয় পরিমাপনের ক্ষেত্রে যে উপাদানগুলো ব্যবহৃত হয় সেই উপাদানগুলো হচ্ছে লক্ষ্য সক্রিয়তা, মূল্যায়ন ও অবমূল্যায়ন প্রত্যক্ষণ, অভিজ্ঞতা, জ্ঞানীয় অসঙ্গতি। আমরা এখন লক্ষ্য মানে উপাদানগুলোকে বিস্তারিত আলোচনা করছি। লক্ষ্য সক্রিয়তা খেয়াল করো সবাই। লক্ষ্য অর্জনের উপাদান বা ধাপসমূহ সমগ্র কার্য প্রক্রিয়ায় সাহায্য করে। যেমন কোন শিক্ষার্থীর পাঠদানের পদ্ধতি অথবা পরীক্ষা পদ্ধতি তার অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। মানে একজন শিক্ষার্থী কি পদ্ধতিতে ক্লাসে অংশগ্রহণ করতেছে এবং কি পদ্ধতিতে পড়াশোনা করছে এবং শিক্ষার্থীদের পাঠদান পাশাপাশি পরীক্ষা পদ্ধতি তার অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। কারণ পরীক্ষার আগে আসলে শিক্ষার্থীরা অনেক বেশি পড়াশোনা করে অল্প সময়ে ভালো রেজাল্ট করার জন্য। যখন লক্ষ্য অর্জনের উপাদানসমূহ সক্রিয় হয় তখন সে সমগ্র লক্ষ্যটি অর্জনের জন্য উচ্চ মাত্রায় প্রেরণা লাভ করে। একইভাবে প্রেরণা মূলত লক্ষ্য অর্জনের উপাদানসমূহকে পূর্ণ মাত্রায় সক্রিয় করে।
লক্ষ্য অর্জনের উপাদান সম্পর্কে ব্যক্তি সবসময় সচেতন থাকে। লক্ষ্য ততক্ষণ পর্যন্ত সক্রিয় থাকে যতক্ষণ পর্যন্ত না এটি থেকে ব্যক্তি নিজেকে দূরে সরে না নেয়। যখন লক্ষ্য অর্জিত হয় তখন ব্যক্তির পেশনার পরিসমাপ্তি ঘটে, যার ফলে ব্যক্তি নতুন উদ্যমে অন্য একটি পেশনার অর্জনের চেষ্টা করে। এই হচ্ছে লক্ষ্য সক্রিয়তা। এই উপাদানের প্রেক্ষিতে ব্যক্তির জ্ঞানীয় আবেগীয় পুনর্যাপন করা সম্ভব। এরপর আসি আমরা মূল্যায়ন ও অবমূল্যায়ন প্রত্যক্ষণ। এটা কেমন? লক্ষ্য সম্পৃক্ত উপাদান সমূহ, খেয়াল করি সবাই, লক্ষ্য সম্পৃক্ত উপাদান সমূহ মূল্যায়ন পেশনায় প্রভাব বিস্তার করে। আর যদি নির্দিষ্টভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে লক্ষ্য বিষয়ক উপাদানের সঠিক মূল্যায়ন লক্ষ্য অর্জনে ইতিবাচক প্রভাব বিস্তার করে। এভাবে পেশনাকে লক্ষ্য অর্জনের উপাদানের মূল্যায়নের সাপেক্ষে পরিমাপন করা যায়। যে সকল উপাদানগুলো লক্ষ্য অর্জনে বাধা প্রদান করে তাদের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমেও পেশনার পরিমাপন সম্ভব। একটি গবেষণা দেখা যায় যেরকম যে ক্ষুধার্ত ক্রেতা খাওয়ার লক্ষ্য অর্জনের জন্য খাদ্যটি সম্পর্কে শীর্ষে এমন বিশ্লেষণ না করেই অর্থাৎ অবমূল্যায়ন করে দ্রুত খাওয়া শুরু করে। খাদ্য সঠিক মূল্যায়ন না করার কারণে সে কম খেতে পারে। এ থেকে ক্রেতার লক্ষ্য পূরণে পেশনার ধারণা পাওয়া যায়। অর্থাৎ একজন ব্যক্তি বেশি ক্ষুধার্ত হওয়ার কারণে তার সামনে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সে খাওয়া শুরু করে। খাওয়ার পরে বুঝতে পারে যে খাবারটা ততটা সুস্বাদু না, তখন সেই খাবারটা কম পরিমাণ গ্রহণ করে, ততটুকু না হলেই নয় ততটুকু সে খাবার গ্রহণ করে। এ থেকেও অবমূল্যায়ন বা মূল্যায়ন এর প্রেক্ষিতেও ব্যক্তির পেশনা পরিমাপ করা হয়। অভিজ্ঞতা। গবেষকগণ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে তাদের পেশনার ধরন পরিমাপন করেছেন। অভিজ্ঞতা একটা বড় সম্পদ যার মাধ্যমেও পেশনা পরিমাপ করা যায়। পূর্ববর্তী অভিজ্ঞতা পরবর্তী কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অভিজ্ঞতার আলোকে ব্যক্তির অন্তর্গত পেশনা পরিমাপনের জন্য ব্যক্তির আগ্রহ, পছন্দ ইত্যাদির মূল্যায়ন করা হয়। অভিজ্ঞতা একটা অন্যতম উপাদান যার মাধ্যমে ব্যক্তির জ্ঞানীয় আবেগীয় পদ্ধতির মাধ্যমে পেশনা পরিমাপ করা যায়। জ্ঞানীয় অসঙ্গতি। পেশনা অনেক সময় কোনো বিষয় সম্পর্কে দৃষ্টিগ্রাহ্য অনুমানের উপর নির্ভর করে। বার্নার এবং গুডম্যান একটা গবেষণা করে দেখতে পাচ্ছেন যে সকল শিশু দরিদ্র পরিবার থেকে এসেছে তাদের টাকার প্রতি একটু বেশি পেশনা থাকে। অনুরূপভাবে ডানিং আরেকটা গবেষণা করছেন যে পরীক্ষকগণ স্বাভাবিকভাবে দ্বৈত ধারণাযুক্ত বা অস্পষ্ট বিষয়াবলী নির্দিষ্ট করে যা অনেকাংশে লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই গবেষণাটি মূলত জ্ঞানী অসঙ্গতির কথা বলে, যার মাধ্যমে ব্যক্তির পেশনার মাত্রা ব্যাখ্যা করা যায়। বিহেভিয়ারাল মেজার অফ মোটিভেশন। মূলত পেশনার লক্ষ্য অর্জনে ব্যক্তিকে কার্য সম্পাদন সক্রিয় করে। আমরা জানি যে পেশনার লক্ষ্য অর্জনে ব্যক্তিকে কার্য সম্পাদন সক্রিয় করে। ব্যক্তির আচরণকে সম্পূর্ণভাবে পেশনার ফলাফল বলা যায় না। গবেষকগণ যখন ব্যক্তির পেশনার মাত্রার কথা বলেন তখন তারা নির্দিষ্ট আচরণের সাথে এটির সম্পর্ক ব্যাখ্যা করেন। বিশেষ করে কোনো নির্দিষ্ট বিষয়ে ব্যক্তির তৎপরতা, আচরণ, মানসিক ক্রিয়া, কাজের তীব্রতা ইত্যাদি বিষয় ব্যাখ্যা করেন। বিহেভিয়ারাল মেজার অফ মোটিভেশনের ক্ষেত্রেও কয়েকটি উপাদান রয়েছে: কাজের গতি, কর্মক্ষমতা, পছন্দ। কাজের গতি। অনেক সময় ব্যক্তির পেশনার মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে গবেষকগণ তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গৃহীত কার্যাবলীর গতির সম্পর্ক ব্যাখ্যা দেন, আর এটির পরিমাপের মাধ্যমে তারা ব্যক্তির পেশনার শক্তিমত্তা উপস্থাপন করেন। আচরণগত গতি বলতে কাজের ক্ষেত্রে তারা কত দ্রুত একটা কাজের একটা ধাপ শেষ করে আর একটা ধাপে অগ্রবর্তী হতে পারে। অর্থাৎ যত দ্রুত কাজ করতে পারবে তার কাজের গতিটা বেশি হবে, এবং তার প্রেক্ষিতেই বলা যাবে যে একজন ব্যক্তির আচরণগত পেশনা অনেক বেশি পরিমাণে আছে। কর্মক্ষমতা মানে পারফরম্যান্স। লক্ষ্য সম্পৃক্ত কার্যাবলীর কর্মক্ষমতার মাধ্যমে পেশনার মাত্রা পরিমাপন করা যায়। কর্মক্ষমতা পরিমাপনের ক্ষেত্রে কাজের সূক্ষ্মতা, নির্ভুলতা, পরিমাণ এবং কাজের সর্বোচ্চ ফলাফল বিবেচনা করা হয়। বান্ডুরা একটি পরীক্ষণে দেখেন শিশুদের গণিতের পেশনা নির্ণয়ের জন্য তাদেরকে কিছু গাণিতিক বিয়োগ করতে দেন। পেশনা পরিমাপনের জন্য অন্য একটি পদ্ধতি হলো কাজের জটিলতা থাকা সত্ত্বেও কিভাবে ব্যক্তি সেটির সাথে লেগে থাকে সেটি বিবেচনা করা।
অর্থাৎ একজন ব্যক্তি তার কর্মদক্ষতা দ্বারা একটা কাজের সাথে কতটা ধৈর্যের সাথে লেগে থাকতে পারে এবং এবং কাজটি কত নিপুণভাবে করতে পারে তার মাধ্যমে পরিমাপ করা যায়। পছন্দ, আমরা প্রতিনিয়ত দুটি ভৌতিক বস্তুর মধ্যে নির্দিষ্ট একটা জিনিস বা বিষয় নির্দিষ্ট করার ক্ষেত্রে পছন্দ শব্দটা খুব বেশি ব্যবহার করি। আর ওই পছন্দ বা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির নির্দিষ্ট বিষয়ের প্রতি মাত্রা প্রকাশ পায়। দুটা বিষয় যদি একজন ব্যক্তির সামনে উপস্থাপন করা হয়, দুটার মধ্যে যে বিষয়টা সে গ্রহণ করবে, তো আমরা ধরে নিতে পারি যে অন্যটার চেয়ে যে বিষয়টা সে গ্রহণ করেছে সেটির বিষয়ে তার বেশি ইতিবাচক মনোভাব আছে। এই পছন্দের প্রেক্ষিতেও আমরা পেশনা প্রয়োগ করা যায়। আউটকাম বেসড মেজার, ফলাফল ভিত্তিক পরিমাপন, মানে যে কাজটা আমরা অলরেডি করেছি সেই সম্পূর্ণ কাজের গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করে ফলাফল ভিত্তিক পেশনা পরিমাপন করা হয়। যেমন 10টির সাথে 10টির মধ্যে 10টি কাজ ঠিকভাবে করা হয়েছে। উদাহরণস্বরূপ, উচ্চ হারে প্রেষিত ভর্তি পরীক্ষার্থী যারা ইন্টারমিডিয়েট পাশ করার পরে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের কথা বলছি। যে উচ্চ হারে প্রেষিত ওই শিক্ষার্থীদের মধ্যে যারা উচ্চ হারে প্রেষিত ভর্তি পরীক্ষার্থী খুব কম সময়ে অধিক পরিমাণ অধ্যয়ন সম্পন্ন করতে পারে, কারণ এইচএসসির ফলাফলের পর অনেক কম সময় থাকে কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু সেই সময়ের মধ্যে অনেকে মেধা থাকা সত্ত্বেও চান্স পায় না, কারণ অল্প সময়ের মধ্যে সে পড়াশোনা না করার কারণে। কিন্তু যে বেশি পড়াশোনা করে সে কিন্তু চান্স পেয়ে যায়। এজন্য বলা হচ্ছে উচ্চ হারে প্রেষিত ভর্তি পরীক্ষার্থী খুব কম সময়ে অধিক পরিমাণ অধ্যয়ন করতে সক্ষম হয়, যার কারণে সে তার নির্দিষ্ট বিষয় অর্থাৎ উদ্দেশ্য যে কাজ, যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চান্স পাওয়া, সে সেটা পেতে পারে। আবার অনেকে আছেন যে শুধু আনন্দের জন্য নয়, অভিজ্ঞতা লাভের জন্যও তার নির্দিষ্ট কার্যাবলীর প্রতি আগ্রহী হতে পারে। প্রসেস বেসড মেজার, প্রক্রিয়া ভিত্তিক প্রশ্নকে বলা হয়, যেটা আমরা অলরেডি আগেও একবার বলেছি, যে ডু ইট হ্যাপিলি বা ডু ইট রাইট। প্রক্রিয়া ভিত্তিক প্রশ্ন লক্ষ্য নির্ধারক অন্তর্নিহিত উপকারিতার সাথে সম্পর্কিত, অর্থাৎ এটি লক্ষ্য পূরণে কম গুরুত্ব দেয়। আমরা দুই ধরনের পদ্ধতি নির্ভর পেশনা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে অন্তর্নিহিত পেশনা, একটা বাহ্যিক পেশনা। অন্তর্নিহিত পেশনা যেটা নির্দেশ করে আনন্দের দিক বা আত্মিক দিক, আর একটা কাজ করে একজন ব্যক্তি কতটা সুখী বা কতটা খুশি হয় সেটা একটা দিক। আর একটা দিক আছে বাহ্যিক দিক, মানে খুশি হওয়ার বিষয়টা হচ্ছে অভ্যন্তরীণ দিক বা অন্তর্নিহিত পেশনা। আর বাহ্যিক পেশনা হচ্ছে এরকম, যে বাহ্যিক পেশনা প্রকাশ পায় ব্যক্তির চাহিদা পূরণের মাধ্যমে। নির্দিষ্ট ভাবে বললে বাহ্যিক পেশনা নির্দেশ করে কিভাবে কাজ করা হয় এবং জোর দেয় চাহিদা পূরণ বা লক্ষ্য অর্জনের উপর। উদাহরণস্বরূপ, একজন শিশু আর্ট স্কুলে অঙ্কন করার সঠিক পদ্ধতি শিখলো, শেখার পরে চিত্র অঙ্কনের চাহিদা পূরণ করতে পারবে পাশাপাশি তবে ভালো চিত্র অঙ্কনের জন্য অন্তর্নিহিত পেশনা গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্তর্নিহিত যদি পেশনা তার না থাকে তাহলে সে বাহ্যিকভাবে ভালো চিত্র অঙ্কন করতে পারবে না। এজন্য অন্তর্নিহিত পেশনার পাশাপাশি বাহ্যিক পেশনার দরকার। অর্থাৎ অন্তর্নিহিত পেশনা একজনকে আত্মবিশ্বাসী করবে ভালো কাজটা ভালোভাবে সম্পন্ন করার জন্য, সেই অন্তর্নিহিত পেশনার মাধ্যমে বাহ্যিক কাজটা অনেক সুন্দরভাবে প্রকাশ পাবে। প্রক্রিয়া ভিত্তিক পেশনার ফলে কি ঘটে? বিচার, অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি পায় একজন ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা, উদ্যমতা এবং সন্তুষ্টি দ্বারা এই পেশনা পরিমাপন করা যায়। সেলফ রেটিং ভার্সেস আউটসাইড রেটিং মেজারমেন্ট, স্ব রেটিং বনাম বহি রেটিং পদ্ধতি। একজন ব্যক্তির অভিমত নির্দেশের মনোবিজ্ঞানী পদ্ধতি হল রেটিং স্কেল। সাধারণত ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে সম্পূর্ণ ধনাত্মক হতে শুরু করে পূর্ণ ধনাত্মক পর্যন্ত অভিমত প্রকাশ করে। এই ক্ষেত্রে অভিমতের মাত্রাগত পার্থক্য পরিলক্ষিত হয়। সাধারণত ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে সম্পূর্ণ ধনাত্মক হতে শুরু করে পূর্ণ ধনাত্মক পর্যন্ত অভিমত প্রকাশ করে। এই ক্ষেত্রে অভিমতের মাত্রাগত পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন কারো সঙ্গীত চর্চার প্রতি পূর্ণ মাত্রা আগ্রহ থাকতে পারে, কারো কিছুটা কম থাকতে পারে, আবার কারো একবার নাও থাকতে পারে, আবার কারো কাছে এটি বিরক্তিকর হতে পারে। ব্যক্তির এই বিভিন্ন মাত্রার অভিমত সরাসরি রেটিং স্কেলের মাধ্যমে পরিমাপন করা সম্ভব। রেটিং স্কেল যথেষ্ট নমনীয় বলে বিষয়বস্তু, আচরণ, আবেগীয় অবস্থা প্রভৃতি বিষয়ক প্রশ্নমালা ও পর্যবেক্ষণের তথ্যসমূহ এর সাহায্যে সংগ্রহ করা যায়।
যদিও রেটিং স্কেলের মাধ্যমে প্রাপ্ত তথ্যে যথার্থ ও নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় থাকে, তবুও নির্দিষ্ট ও বাস্তবানুগভাবে সূত্রায়িত এবং যথাযথভাবে গঠিত রেটিং স্কেল যথার্থ এবং নির্ভরযোগ্য তথ্য খুঁজে পেতে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। সেলফ রেটিং ভার্স আউটসাইড রেটিং মেজারমেন্ট। রেটিং পদ্ধতি নিছক পর্যবেক্ষণ ভিত্তিক অভিমত প্রদান ও তা লিপিবদ্ধ করার একটি সুসংগত পদ্ধতি বলে মনে করে অনেকে। কেননা যে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে রেটিং করা হয় এটি তার চেয়ে বেশি কার্যকর হতে পারে না। বিশেষ করে যে বিষয়টি যত বেশি পর্যবেক্ষণ করা যায় বা উপলব্ধি করা যায় সেই বিষয়টি তত বেশি মাত্রায় নির্ভরযোগ্য হবে। এই কারণে বর্তমানে একাধিক রেডারের মাধ্যমে পরিমাপন করা হয়। রেটিং স্কেলে রেটিং দুই ভাবে হতে পারে। আমি আবার বলছি, বিশেষ করে যে বিষয়টি যত বেশি পর্যবেক্ষণ করা যায় বা উপলব্ধি করা যায় সেই বিষয়টি তত বেশি মাত্রায় নির্ভরযোগ্য হবে। এই কারণে বর্তমানে একাধিক রেডারের মাধ্যমে পরিমাপন করা হয়। রেটিং স্কেল যথেষ্ট নমনীয় বলে বিষয়বস্তু, আচরণ, আবেগীয় অবস্থা প্রভৃতি বিষয়ক প্রশ্নমালা ও পর্যবেক্ষণের তথ্যসমূহ এর সাহায্যে সংগ্রহ করা যায়। যদিও রেটিং স্কেলের মাধ্যমে প্রাপ্ত তথ্যে যথার্থ ও নির্ভরযোগ্য তথ্য খুঁজে পেতে যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখে। রেটিং পদ্ধতি নিছক পর্যবেক্ষণ রেটিং স্কেলে রেটিং দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে স্ব রেটিং পদ্ধতি আর একটা হচ্ছে বহি রেটিং পদ্ধতি। ব্যক্তি যখন প্রশ্নমালা বা অনুসূচি নিজে রেটিং করে তখন তাকে স্ব রেটিং বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তি তার নিজস্ব মতামত ব্যক্ত করার জন্য যে প্রশ্ন পরিমাণ পদ্ধতি প্রশ্নমালা আছে সেই প্রশ্নমালাটা নিজেই রেটিং করবে, করে তার স্কোর বের করে দেখবে তার ওই নির্দিষ্ট বিষয়ের প্রতি কতটা প্রশ্ন আছে। এটা একটা পদ্ধতি যেখানে একজন অভিজ্ঞ ব্যক্তি নিজের প্রশ্ন নিজেই সঠিকভাবে পরিমাপ করতে পারেন। পাশাপাশি আরেকটা পদ্ধতি আছে বহি রেটিং পদ্ধতি। ব্যক্তি যখন প্রশ্নমালা বা অনুসূচি নিজে রেটিং করে তখন তাকে স্ব রেটিং বলা হয়। অন্যদিকে বাইরের প্রশিক্ষণপ্রাপ্ত পর্যবেক্ষক যখন ব্যক্তির অভিমত রেটিং করেন তখন তাকে বহি রেটিং বলা হয়। বহি রেটিং পদ্ধতি হচ্ছে এমন যে একজন অভিজ্ঞ ব্যক্তি বা এক্সপার্ট ব্যক্তি যারা এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ তাদেরকে ওই প্রশ্ন পরিমাপনের জন্য যে প্রশ্নের যে অনুসূচি আছে বা প্রশ্নমালা আছে তা অনেক শিক্ষার্থী বা অনেক একাধিক ব্যক্তির উপরে প্রয়োগ করে সেই ব্যক্তিদের থেকে যে মতামত নিয়ে প্রশ্নমালা পূরণ করে পরবর্তীতে তিনি সকল প্রশ্নমালাগুলো স্কোরিং করেন। স্কোরিং করে অ্যানালাইসিস করে তার প্রশ্নের পরিমাণ পরিমাপন করতে পারেন। এই পদ্ধতি হচ্ছে বহি রেটিং পদ্ধতি। বহি রেটিং পদ্ধতিতে অনেক বেশি প্রশ্ন পরিমাপন করা যায়। ENAAC মেথডস। সামাজিক প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো কৃতি পেশনা। ম্যাকলিল্যান্ড অ্যাটকিনসন কৃতি পেশনা তত্ত্বের যুগ্ম প্রস্তাবক। মানুষের আত্মবিশ্বাস বা আত্মপ্রতিষ্ঠার বাসনাকে কৃতি পেশনা বলে। মানুষের উচ্চতর কর্মদক্ষতার ভিতর দিয়ে স্বীকৃতি লাভের বাসনাকে কৃতি পেশনা বলে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যানফোর্ড কৃতি পেশনার সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে এটি জীবনের সঞ্জীবনী শক্তি যা ব্যক্তিকে কর্মসম্পাদনের উচ্চমানের পরিচয় তাগিদ দেয়। এই উচ্চমানের তাগিদ কেউ তার উপর চাপিয়ে দেয় না, বরং ব্যক্তি নিজেই তার ঠিক করে নেয় এবং তা অর্জন করার জন্য সর্বপ্রকার চেষ্টা করে। কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করার আকাঙ্ক্ষাকে কৃতি পেশনা বলে। শিক্ষা, চাকরি, ব্যবসা, গবেষণা, শিক্ষা বা কোনো শিল্প চর্চা প্রভৃতি কাজে যখন ব্যক্তি উদ্যোগী হন তখন তা সাফল্যের সাথে সম্পন্ন করার এবং কোনো ব্যর্থতা যেন না আসে সেই চেষ্টাটি প্রবণতা কাজ করে। অর্থাৎ যখন কোনো কাজে সেই ব্যক্তি উদ্যোগী হন ওই উদ্যোগী কাজটা যেন লক্ষ্যবস্তুর দিকে যায় এবং লক্ষ্যবস্তু অর্জনের জন্য যত প্রকারের কাজ করা লাগে সেই সহায়ক যত আচরণ আছে তার সব সহায়ক আচরণগুলো একজন ব্যক্তি সম্পন্ন করে। কারণ লক্ষ্যবস্তুর অর্জন করতেই হবে, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যবস্তু অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত তার প্রশ্ন নিবৃত্তি ঘটবে না। পাশাপাশি ওই লক্ষ্য অর্জন করতে গিয়ে যে যে উপাদান তার কাজের
তার লক্ষ্য অর্জনে বাধা প্রদান করবে বলে সে মনে করে, সেগুলোকেও সে প্রতিহত করে তার লক্ষ্যের দিকে ধাবিত হয়। হেনরি এমুরে এই প্রশ্নকে নিড ফর অ্যাচিভমেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় ENAC পদ্ধতি। তো ENAC পদ্ধতির আরেকটা বিষয় আছে যে ট্যাট দ্বারা ENAC পদ্ধতির পরিমাপন। হেনরি মুরে পেশনা গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে আমরা সবাই খেয়াল করি TAT থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। আমরা জানি যে হেনরি মুরে প্রদত্ত গবেষণালব্ধ তথ্যের উপর ভিত্তি করে আমেরিকান মনোবিজ্ঞানী ম্যাকলিল্যান্ড, অ্যাটকিনসন, ক্লার্ক এবং লয়েল 1953 সালে একটা বই প্রকাশ করেন হেনরি মুরের গবেষণার উপর ভিত্তি করে। ম্যাকলিল্যান্ড ও তার সহকর্মীরা মনে করেন একটি কৃতি অর্জন অবস্থা কিছু মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করে, আবার কিছু মানুষের মধ্যে নেতিবাচক অনুভূতি তৈরি করে। বিভিন্ন মানুষের মধ্যে এই ব্যক্তিগত পার্থক্য নিয়ে তারা হেনরি এ মুরের তৈরিকৃত থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, যেটাকে সংক্ষেপে ট্যাট বলা হয়, এটা ব্যবহার করেন। মুরে ট্যাট তৈরি করেছিলেন ব্যক্তিত্বের মনোগত শক্তি ও চাহিদাগুলো মূল্যায়ন বা অনুধাবন করতে। আমি আবার বলছি, মুরে ট্যাট তৈরি করেছিলেন ব্যক্তিত্বের মনোগত শক্তি ও চাহিদাগুলো, যেটাকে বলে সাইকিক এনার্জি অর নিড, এটার মূল্যায়ন বা অনুধাবন করতে। এক্ষেত্রে অংশগ্রহণকারীদের কিছু কিছু ছবি দেখানো হয়, অতঃপর তাদের সেই ছবি সম্পর্কে কিছু গল্প বলতে বলা হয়। প্রত্যেকটা ছবি এতই অস্পষ্ট ছিল যে তা কোনো নির্দিষ্ট বিষয়কে নির্দেশ করে না। আমরা জানি যে ট্যাটে মোট 20টা কার্ড ছিল, যেখানে 19টাতে ছবি যুক্ত ছিল আর একটাতে ছবি ছিল না, আমরা সবাই জানি। এক্ষেত্রে গল্পের বিষয়টা ব্যক্তিত্বের প্রকৃতি দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ প্রত্যেকটা কার্ড দেখিয়ে তাদেরকে একটা গল্প লিখতে বলা হয়। সেই গল্প যে লেখে, সেই গল্প আসলে ওই কার্ডের মধ্যে কোনো গল্প নেই, অ্যাকচুয়ালি ওই কার্ড দেখে যে গল্প লেখে তা আসলে তার মনের ভিতরের গল্প, অর্থাৎ তার নিজস্ব গল্প। এইভাবে ব্যক্তিদের ব্যক্তিত্ব পরিমাপ করা হতো। সেইভাবেও প্রশ্ন পরিমাপ করা যায়। যে ট্যাট হলো একটি প্রক্ষেপণ অপেক্ষা। আমরা জানি ট্যাট হলো একটি প্রক্ষেপণ অপেক্ষা। ব্যক্তি তার নিজের প্রয়োজনে গল্পের মাধ্যমে প্রকাশ করে, নিজের প্রয়োজনটাকে গল্পের আকারে প্রকাশ করে। মুরে বিশ্বাস করতেন ট্যাট ছবিগুলো দেখে, মানে ট্যাটের যে ছবিগুলো আছে এই ছবিগুলো দেখে ব্যক্তি বা ব্যক্তি যে গল্প বলে তা থেকে সঠিকভাবে ব্যক্তির প্রয়োজন সময় পরিবহন করা যায়। অর্থাৎ ব্যক্তির কি কি প্রয়োজন, অর্থাৎ কোন কোন অভাব বা কোন প্রশ্ন তার মধ্যে আছে তা আমরা নির্ধারণ করতে পারি। কৃতিপেশনা ব্যক্তির একটি সাধারণ বৈশিষ্ট্য, যা বিভিন্ন পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীল মাত্রায় বিদ্যমান থাকে। অবশ্য বিভিন্ন ব্যক্তির কৃতিপেশনার মাত্রায় তারতম্য দেখা দেয়। কোনো ব্যক্তির কার্য সম্পাদনের প্রেষণা খুব বেশি থাকে, মানে কোনো ব্যক্তির কার্য সম্পাদনের প্রেষণা খুব বেশি থাকে, আবার কোনো ব্যক্তির কার্য সম্পাদনের ক্ষেত্রে প্রেষণা অনেক কম থাকে। ব্যক্তির কৃতিপেশনার মাত্রা অনেকটা তার অতীত কর্ম সাফল্যের উপর নির্ভরশীল। অর্থাৎ পূর্বে যদি একজন ব্যক্তি তার নিজের কাজে সফল হয়, ওই সফলতায় পরবর্তী কাজে তাকে আরো সক্রিয় করে তোলে বেশি করে, যেন পরবর্তীতে মানে তার আত্মবিশ্বাসটা বেশি হওয়ার কারণে পরবর্তীতে সে আরো সাকসেসফুলি ভালো কাজ করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে ব্যক্তির কৃতিপেশনা অনেকটা তার অতীত অভিজ্ঞতার বা অতীত কর্ম সাফল্যের উপর নির্ভরশীল। যে ব্যক্তির অতীত সাফল্য যত বেশি সাফল্যযুক্ত, তার কৃতিপেশনার মাত্রাও অপেক্ষাকৃত উঁচু। ম্যাকলিল্যান্ড এবং অ্যাটকিনসনের মতে কোন ব্যক্তি কর্মশ্রেষ্ঠ সাফল্য দুটি উপাদানের উপর নির্ভর করে। ম্যাকলিল্যান্ড এবং অ্যাটকিনসন বলেছেন যে কোন ব্যক্তির চেষ্টার সাফল্য দুটি উপাদানের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোন কর্মের সাফল্য অর্জনের সম্ভাবনা বা সাফল্যের প্রত্যাশা, আবার বলছি কোন কর্মের সাফল্য অর্জনের সম্ভাবনা বা সাফল্যের প্রত্যাশা। দ্বিতীয়টা হচ্ছে সাফল্য লাভের প্ররোচনার মূল্য। আর তোমরা রেফারেন্স বুক হিসেবে আর্কেস এবং গার্স্কির বুক, অ্যাটকিনসন, মটি এর বই, পাশাপাশি মোহাম্মদ এরশাদ রহমান এবং মোহাম্মদ জনি মিয়ার অর্থাৎ প্রত্যয় পাবলিকেশনের প্রশ্নতত্ত্ব বইটি তোমরা সহায়ক গ্রন্থাবলী হিসেবে পড়তে পারো।
যারা এতক্ষণ আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলেন এবং দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই আজকের প্রেষণতত্ত্বের দ্বিতীয় লেকচারটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করব আগামী লেকচারগুলো অনেক সুন্দর করে উপস্থাপন করার। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ।